সো কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটা অনেকটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির মতো, আবার অনেকটা ফিজিক্সের আইডিয়াল গ্যাসের মতো। কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আর চ্যাপ্টারটা খুবই সহজ, মোস্টলি ম্যাথমেটিক্যাল, কিছু শর্ট কোশ্চেন টাইপের আছে আর কয়েকটা কনসেপচুয়াল জিনিস আছে, বাট মোস্টলি এটা ম্যাথমেটিক্যালি। আচ্ছা, সো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমরা ফার্স্টে হচ্ছে একদম স্টার্টিংয়ে আমরা কিছু ইউনিট সম্পর্কে জানবো। ইউজুয়ালি যেই কোয়ান্টিটিগুলোর ম্যাথ আসে সেগুলো হচ্ছে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, তারপর হচ্ছে ডেনসিটি ইটসেট্রা। তো আমরা দেখবো যে কিছু কমন ইউনিট, পিভি, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, তারপর ডেনসিটির কিছু কমন ইউনিট কী কী। সো আমরা প্রথমে দেখি প্রেশারের ইউনিট কী কী আছে। ওকে, সো প্রেশারের ইউনিট হচ্ছে এসআই যে ইউনিটটা প্রেশারে, সেটা হচ্ছে তোমার প্যাসকেল, 1 প্যাসকেল। 1 প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার্ড। আর প্রেশারের আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। 1 অ্যাটমসফেরিক প্রেশার মানে হচ্ছে 10, 13, 25 প্যাসকেল, অর 101.325 কিলো প্যাসকেল। ওকে, আর এর পাশাপাশি তোমার প্রেশার আরেকটা খুব কমন ইউনিট হচ্ছে ব্যারোমিটারের থেকে এটা আসছে, যে 760 মিলিমিটার মার্কারিক প্রেশার। এটা অ্যাকচুয়ালি 1 অ্যাটমসফেরিক প্রেশারের সমান, মানে mmHg, মিলিমিটার মার্কারি বা মিলিমিটার পারদ, এটা হচ্ছে তোমার প্রেশারের একটা ইউনিট। আর এটাকে এভাবে লেখা যায় যে এটা হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি। দ্যাট ইজ ব্যারোমিটারে যখন মার্কারিটা 76 সেন্টিমিটার হাইটে থাকে, ব্যারোমিটার হচ্ছে এই টাইপের একটা অ্যাপারেটাস। তো এইখানে যখন এই মার্কারিটা হচ্ছে 76 সেন্টিমিটার উপরে উঠে থাকে, তখন আমরা বলি যে অ্যাটমসফিয়ারের প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, 76 সেন্টিমিটার মার্কারি, মানে যখন অ্যাটমসফিয়ার এখানে 1 অ্যাটমসফেরিক প্রেশার অ্যাপ্লাই করে। ওকে, আচ্ছা, সো এইগুলো হচ্ছে প্রেশারের কিছু ইউনিট। প্রেশারের আরও একটা ইউনিট আছে, সেটা হচ্ছে এই যে 760 মিলিমিটার মার্কারি বলি, এইটাকে বলা হয়, মানে এই যে তোমার অ্যাপারেটাসটা, এটা হচ্ছে ফার্স্ট এটা নিয়ে কাজ করছে টরিসেলি। ওকে, ইভেন এই যে এই জায়গাটা, এইখানে এই যে ফাঁকা জায়গাটা থাকে, সেটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান বা এমটি স্পেস অফ টরিসেলি। সো ওর নাম অনুযায়ী এইটাকে 760 টর বলা হয়, টর। এই টরও কিন্তু অ্যাকচুয়ালি প্রেশারের একটা ইউনিট, অ্যান্ড 760 টরে হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, আর অনেকে এই 1 অ্যাটমসফেরিক যে প্রেশার 1 ATM আমরা বলতেছি, এই 1 ATMকে অনেকে হচ্ছে আবার 1 ব্যারোমেট্রিক প্রেশারও বলে, কারণ এইটা আসছে হচ্ছে ব্যারোমিটার থেকে। সো এইটাকে অনেকে 1 বার বলে, দ্যাট ইজ 1 ব্যারোমেট্রিক প্রেশার, কারণ এই যে অ্যাপারেটাসটা, এটার নাম হচ্ছে ব্যারোমিটার। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে প্রেশারের কিছু ইউনিট যেগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ফেস করব। এবার আমরা দেখব ভলিউমের কি কি ইউনিট আছে। সো ভলিউমের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। 1 কিউবে হচ্ছে 10⁻, 1 মিটারে হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার। সো 1 মিটার কিউবে হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। আর 10⁶ সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা, এটা 10⁶ মিলিলিটার। আর এখান থেকে বলা যায় এটা হচ্ছে 10⁻³ লিটার। আর লিটার আর ডেসিমিটার কিউব আবার সেম। ওকে, সো একবারে অনেকগুলো লিখে দিলাম। সো আমরা বেসিক কিছু জিনিস যে মনে রাখবো সেগুলো হচ্ছে 1 সেন্টিমিটার কিউব আর 1 মিলিলিটার সেম, 1 ডেসিমিটার কিউব আর 1 লিটার সেম। আর এই জিনিসটা কীভাবে সেম হলো, কারণ ওয়াটারের ডেন্সিটি। ওকে, ওয়াটারের ডেন্সিটি হচ্ছে তোমার, আমরা জানি 1 লিটার ওয়াটারের ম্যাস হচ্ছে 1 কেজির সমান,
আর তোমার 1 কেজি হচ্ছে মানে 1 কেজি ওয়াটার, আমরা জানি 1000 কেজি ওয়াটার থাকে 1 মিটার কিউবে। সো এখান থেকে বলা যায় 1 কেজি সমান বা 1 লিটার সমান 1 লিটার সমান 1/1000 মিটার এই কিউব। ভলিউমের মাপটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কেন নেওয়া হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে সবচেয়ে ইয়া থাকে আর কি, সবচেয়ে কম না বেশি, বাট আইসের ডেন্সিটি হচ্ছে কম আর ওয়াটারের ডেন্সিটি হচ্ছে বেশি। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে সবচেয়ে কম থাকে। আমি একটু কনফিউজড হয়ে গেছি, এটা একটা ছিল মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা হচ্ছে আইডিয়াল অবস্থায় থাকে আর কি, ডেন্সিটিটা এই একদম প্রপারলি 1000 কেজি পার মিটার কিউব থাকে। তো এটা আমি তোমাকে পরে জানাবো। আচ্ছা, সো এইগুলো হচ্ছে ভলিউমের কিছু ইউনিট। আর এর পাশাপাশি ভলিউমের অন্যান্য যে ইউনিটগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি খুব বেশি আসে না, জাস্ট এই সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব আর লিটার, এই কয়টা জানলেই ইনাফ। আচ্ছা, এরপর ভলিউমের পর আমরা টেম্পারেচারের ইউনিটগুলো দেখি। টেম্পারেচার বা তাপমাত্রার কি কি একক আছে সেটা আমাদের সবারই জানা, যে C/5 ইজ ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু K-273 ডিভাইডেড বাই 5। সো আমরা এইভাবে এক একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে নিয়ে যেতে পারবো। আর এইখানে সব ম্যাথ করার ক্ষেত্রে দুইটা স্ট্যান্ডার্ড কন্ডিশন আছে, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এসএটিপি। এসটিপির ফুল ফর্ম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। Standard temperature and pressure which is 0 degree centigrade and 1 atmospheric pressure. আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, which is 25 degree centigrade but 1 atmospheric pressure, just টেম্পারেচারটা ডিফারেন্স। আর এইটা ইউজ করে আমরা ফেমাস যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ওইটা ইউজ করলে আমরা এখান থেকে পাই যে এসটিপিতে কোনো একটা গ্যাসের 1 মোলের ভলিউম ভি ইজ ইকুয়াল টু এনআরটি বাই পি, সেটা আসে অ্যাপ্রক্সিমেটলি 22.4 লিটার। এখানে এন এর ভ্যালু যদি 1 বসাও, আর এর ভ্যালু যদি লিটার এটিএম স্কেলে 0.0821 বসাও, টি যদি বসাও 273 কেলভিন, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিভাইডেড বাই প্রেশার যদি 10, 13, 20 সরি 1 এটিএম বসাও, কারণ লিটার এটিএম স্কেলে আর বসাইছো, তো তখন তুমি এখান থেকে 22.4 লিটার পাবা। আমরা এটা পরে আবার দেখব। আর এসএটিপিতে তোমার ভি ইজ ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই পি, এটা যদি করো তখন 1 ইন্টু 0.0821, এখানে টেম্পারেচারটা হচ্ছে 298, প্রেশার সেম, সো এটা আসে 24.789 লিটার। সো আমরা এই দুইটা স্ট্যান্ডার্ডের তোমার 1 মোল গ্যাসের ভলিউম বা মোলার ভলিউমটা একটু মনে রাখবো, কারণ এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, তোমরা তো অন্যান্য চ্যাপ্টারে দেখছোই। সো এইগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজড কিছু ইউনিট। আর এসটিপি আর এসএটিপি আই হোপ বোঝা গেছে। অনেকে এই এসএটিপির ক্ষেত্রে বলে যে এইটা অ্যাকচুয়ালি ঠিক 1 ATM না, এটা হচ্ছে এখানে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। বাট এটা অ্যাকচুয়ালি তোমার বই থেকে বই ভ্যারি করে। মানে কেউ বলে যে এসএটিপি হচ্ছে সিম্পলি তোমার 1 ATM উইচ ইজ 101.325 কিলো প্যাসকেল, আর কেউ বলে এটা জাস্ট সিম্পলি 100 কিলো প্যাসকেল। বাট আমরা ম্যাথ করার সময় ইউজুয়ালি 1 ATM দিয়েই করে ফেলবো। ওকে, সো এই জিনিসগুলো যদি এখন বুঝি, তাহলে আমরা এখন মানে আইডিয়াল গ্যাসের যে 3টা ল আছে সেই লগুলো দেখব।
সো আইডিয়াল গ্যাসের তিনটা লর মধ্যে প্রথম যে লটা সেটা হচ্ছে বয়েলস ল। আমরা ফিজিক্সে এটা ডিটেলসে দেখছিলাম, সো এখানে অত ডিটেলস আর দেখবো না, সিম্পলি বলবো যে বয়েলস ল হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। কোনো একটা গ্যাসের উপর অ্যাপ্লাইড প্রেশার সেটা হচ্ছে তার মানে সেই অ্যাপ্লাইড প্রেশারে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তার ভলিউম। এরকম একটা সিলিন্ডারে যদি একটা গ্যাস থাকে আর সেটা যদি আমি উপর থেকে প্রেশার অ্যাপ্লাই করি, তখন এই প্রেশারের সাথে এই ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, সো এটার গ্রাফটা দেখতে হবে এরকম। ওকে, এরকম একটা গ্রাফ পাবো। আর এইখানে হচ্ছে টিটা কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা আইসোথার্মিক কার্ভ বা সমষ্ণ কার্ভ, আইসোথার্মিক কার্ভ। অ্যান্ড এখান থেকে ইনফ্যাক্ট আমরা এটাও দেখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি 1/p, সো ভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই পি, সো পিভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। সো আমরা যদি অনেকগুলা মানে প্রেশার টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে একই গ্যাসের অনেকগুলা প্রেশার আর ভলিউমের রিডিং নেই, দেখা যাবে প্রত্যেকটা কেসেই প্রেশার আর ভলিউমের যে প্রোডাক্টটা সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। বাট টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে। সো এটা হচ্ছে বয়েলস ল। ক্লিয়ার যে এই প্রেশার এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের ভলিউম বা আয়তন। আর এখানে অবভিয়াসলি দুইটা জিনিস কনস্ট্যান্ট, একটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড অলসো এই গ্যাসের যে ম্যাস এম বা মোল নাম্বার ওইটাও বলতে পারো, এই দুইজন হচ্ছে কনস্ট্যান্ট, এই দুইটা চেঞ্জ হবে না, তখন বয়েলস ল কাজ করবে। অ্যান্ড বয়েলস ল এর জাস্ট এই একটা গ্রাফ আছে, ব্যাপারটা এরকম না। বয়েলস ল এর আমরা অ্যাকচুয়ালি আরও কয়েক ধরনের গ্রাফ তোমার এমসিকিউতে আসতে পারে বা অনেক সময় অ্যাডমিশন টেস্টে এগুলো খুব আসে, যে আমি যদি এটাকে একটা 1/p ভার্সেস ভি গ্রাফ হিসেবে চিন্তা করি, তখন কিন্তু এটা জাস্ট সিম্পলি একটা স্ট্রেট লাইন। কেন? কারণ দেখো এই যে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি, সো এই ভি হচ্ছে আমাদের ওয়াই, আর কে বাই পি কে তুমি এভাবে চিন্তা করতে পারো কে ইন্টু 1/p, পি হচ্ছে এক্স, কে হচ্ছে তাহলে আমাদের স্লোপ বা ঢাল। সো এটা একটা অরিজিন দিয়ে পাসিং স্ট্রেট লাইন যার স্লোপ হচ্ছে কে, এই কেটা আর কি। আবার আমাকে যদি বলা হয় এটার একটা টি ভার্সেস ভি গ্রাফ আঁকো, সরি ভি ভার্সেস টি গ্রাফ আঁকো, আমি দেখবো যে এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কারণ এটা একটা আইসোথার্মিক কার্ভ। ওকে, সো আবার দেখো, সো এখানে আমরা বয়েলের কিছু মানে তিনটা গ্রাফ আঁকছি, আরও একটা আঁকা যায়। সেটা হচ্ছে যদি আমাকে বলা হয় যে একটা 1/p ভার্সেস একটা পিভি গ্রাফ আঁকো, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট একটা প্যারালাল স্ট্রেট লাইন হবে, বিকজ পিভি তো অলওয়েজই কনস্ট্যান্ট। সো 1/p বা পি এর ভ্যালু বা ভি এর ভ্যালু যাই হোক না কেন, একটা আইসোথার্মিক কার্ভ বা এই বয়েলস ল এর ক্ষেত্রে এটা হরাইজন্টালের সাথে প্যারালাল হবে। ওকে, সো এই হচ্ছে বয়েলস ল। আচ্ছা, এবার আমরা বয়েলস ল রিলেটেড কিছু ম্যাথ দেখি। তো একদম ইজি একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, এগুলো বইয়ের সলভড এক্সাম্পলগুলাই। তো এখানে বলছে যে একটা তোমার একটা সিলিন্ডারে, একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারটায় এয়ার আর গ্যাসোলিনের মিক্সচার আছে, এটার ভিতর এয়ার প্লাস গ্যাসোলিনের মিক্সচার আছে। ওকে, তো এইটার ভলিউম হচ্ছে 410 মিলিলিটার্স। তো এখন এইটা এই যে মিক্সচারটা আছে সেইটার উপর প্রেশার অ্যাপ্লাই করা হলো। ওকে, এটা
প্রথমে ছিল হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসারে, মানে ইউজুয়ালি যেরকম থাকে 1 অ্যাটমসফেরিক প্রেসারে রাখা ছিল। তো করা হইলো কি যে এই 1 অ্যাটমসফেরিক প্রেসারটাকে এবার ইনক্রিজ করে 9.5 অ্যাটমসফিয়ার প্রেসারে কনভার্ট করা হলো। মানে এখানে আমার প্রেসার অ্যামাউন্টটা এখন 9.5 atm। তো আমাদের জিজ্ঞেস করছে হোয়াট উইল বি দ্য ভলিউম ইন দিস কেস। এই কেসে এই গ্যাসটার ভলিউম কত, একদমই স্ট্রেট ফরওয়ার্ড যে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। ওকে, P1V1 ইজ ইকুয়াল টু P2V2, সো V2 ইজ ইকুয়াল টু P1V1 বাই P2। P1 হচ্ছে 1, V1 হচ্ছে 410, P2 হচ্ছে 9.5। সো তুমি এটা ক্যালকুলেট করলে আসবে 43.15 or 16, so 43.16 মিলিলিটার। ওকে, আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে তোমার বইয়ের, এটা ছিল বইয়ের সলভড এক্সাম্পল 1.1, হাজারিনাথ স্যারের বইয়ের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের 1.1 সলভড এক্সাম্পল। এরপর হচ্ছে আমরা 1.3 দেখি, সলভড এক্সাম্পল 1.3। সো সলভড এক্সাম্পল 1.3টা হচ্ছে যে আমার এখানে একটা ফ্লাস্ক বা একটা সিলিন্ডারে 10 অ্যাটমসফেরিক প্রেসারে 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। মানে প্রেসার হচ্ছে 10 অ্যাটমসফেরিক প্রেসার আর ভলিউম হচ্ছে 50 লিটার হাইড্রোজেন গ্যাস। তো এখন আমাদের জিজ্ঞেস করছে এই গ্যাস ইউজ করে আমরা 2 লিটারের কয়টা বেলুনকে ফিল আপ করতে পারবো। আমি এখানে কিছু বেলুনকে ফিল আপ করবো। তো এই প্রত্যেকটা বেলুনের ভলিউম হবে 2 লিটার করে। সো আমি কয়টা বেলুনকে ফিল আপ করতে পারবো যেখানে এই বেলুনটার উপর, মানে এই বেলুনটার প্রেশার, মানে ম্যাক্সিমাম প্রেশার নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 2 অ্যাটমসফেরিক। এর থেকে বেশি প্রেশার থাকলে এটা ফেটে যায়। সো আমি চাচ্ছি বেলুনগুলোর ভিতরে 2 অ্যাটমসফেরিক প্রেশার আর 2 লিটার ভলিউমের কিছু বেলুনের মধ্যে এই হাইড্রোজেন গ্যাসটা নিব। সেরকম কয়টা বেলুন ফোলানো যাবে। সো আমার দেখতে হবে আমার এইখানে যে ভলিউমটা আছে সেইটা 10 অ্যাটমসফিয়ারে এত। যদি 2 অ্যাটমসফিয়ারে নেওয়া হয় বেলুনের সেম প্রেসারে, তখন এই ভলিউমটা কত হবে। ওকে, এই ভলিউমটা তখন ইনক্রিজ হয়ে কত হবে। সো আমরা বলতে পারি P1V1 ইজ ইকুয়াল টু P2V2। P1 হচ্ছে 10, V1 হচ্ছে 50, আর P2 হচ্ছে 2, V2 আমরা বের করব, মানে টোটাল কত ভলিউম আমি পাবো সেটা বের করব। সো এখান থেকে আসে V2 ইজ ইকুয়াল টু 250 লিটার। টোটাল আমি যদি প্রেশারটা 10 atm থেকে 2 atm এ রিডিউসড হয়, তখন আমি বলতে পারবো যে এখানে টোটাল ভলিউম হবে 250 লিটার। সো আমার কাছে যদি টোটাল 250 লিটারের হাইড্রোজেন থাকে, সেইটা ইউজ করে আমি 2 লিটারের কিছু বেলুনকে ফিল আপ করতে চাচ্ছি। সো আমার টোটাল বেলুন আমি ফিল আপ করতে পারবো 250 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 125টা। সো এটাই আমাদের আনসার, যে 125টা বেলুন এটা দিয়ে ফিল আপ করা যাবে। ওকে, কেউ কোথাও না বুঝলে বইল। আচ্ছা, এবার সলভড এক্সাম্পল 1.4। আচ্ছা, তো এইখানে এই কোশ্চেনটাই বলছে যে একটা তোমার সিলিন্ডার আছে বা একটা, মানে এরকম একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারটায় তোমার একটা গ্যাস রাখা আছে, যেই গ্যাসটার ভলিউম হচ্ছে 200 মিলিলিটার। দ্যাট ইজ এটার যে ভলিউম, টোটাল ভলিউম সেটা হচ্ছে 200 মিলিলিটার। বাট এইটা উইথ সাম মার্বেল, মানে এটার ভিতরে কিছু মার্বেল আছে, এরকম সলিড কিছু মার্বেল আছে। ওকে, সো ওই মার্বেল সহ এই গ্যাসটার টোটাল ভলিউম হচ্ছে 200 মিলিলিটার। আর এইখানে বলছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, টেম্পারেচারে কোনো চেঞ্জ আসবে না। আর এই যে প্রেশারটা, অ্যাপ্লাইড প্রেশার বলো বা বাইরে থেকে ভিতর থেকে এক্সার্টেড প্রেশারটা হচ্ছে 1 atm।
1 atm প্রেসার দিয়ে এটা মানে তোমার ইকুইলিব্রিয়ামে রাখা আর কি। তো এখন জিজ্ঞেস করছে যে আমি যদি টেম্পারেচারকে আনচেঞ্জড রেখে মানে টি কনস্ট্যান্টই থাকলো, আমি এই প্রেসারটাকে যদি ডাবল করি 1 atm থেকে যদি 2 atm করি, তখন এই মার্বেলগুলো সহই এই গ্যাসটার নতুন ভলিউম হয় 105 মিলিলিটার। দ্যাট ইজ আমি যদি এই গ্যাসটাকে এবার প্রেসার ইনক্রিজ করি তখন মানে আমি ডাবল করলাম, ওকে, দ্যাট ইজ 2 atm করলাম, তখন দেখা গেছে এই ভলিউমটা একটু কমে গেছে, বাট ওই মার্বেলগুলো সহ এবার ভলিউম হচ্ছে 105 মিলিলিটার। ওকে, সো এখন জিজ্ঞেস করছে যে মার্বেলগুলোর অ্যাকচুয়াল ভলিউম কত। তো আমরা কিন্তু এখানে যা যা পড়তেছি সব হচ্ছে গ্যাসের জন্য। সো প্রেসার অ্যাপ্লাই করলে আমার সলিডগুলোর কিন্তু ভলিউম চেঞ্জ হবে না। তো আমি অ্যাজিউম করলাম এই মার্বেলগুলোর টোটাল ভলিউম হচ্ছে এক্স, আমাদের ওই মার্বেলের টোটাল ভলিউমটাই বের করতে বলছে। তো আমি অ্যাজিউম করলাম আমার মার্বেলের টোটাল ভলিউম হচ্ছে এক্স। দেন প্রথম সিনারিওতে যেহেতু টোটাল ভলিউম উইথ দ্য মার্বেলস এটা হচ্ছে 200, সো উইদাউট মার্বেলস আমার গ্যাসের ভলিউম হচ্ছে 200 মাইনাস এক্স। আর আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে তাহলে V1 আর এটা হচ্ছে P1। আচ্ছা, এবার সেকেন্ডটার জন্য আমরা বলতে পারি সেকেন্ডটার জন্য এই গ্যাসের ভলিউম মার্বেলগুলো ছাড়া সেটা হচ্ছে 105 মাইনাস এক্স মিলিলিটার, আর প্রেশার হচ্ছে 2 অ্যাটমসফেরিক প্রেশার। এখন যেহেতু এখানে বলা আছে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট অ্যান্ড আমি কোনো গ্যাসকে এখান থেকে বের হইতে দিতেছি না, সো অবভিয়াসলি এখানে বয়েলস ল অ্যাপ্লিকেবল অ্যান্ড আমি লিখতে পারবো P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সো 1 ইন্টু 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 105 মাইনাস এক্স। সো এখান থেকে তুমি এক্স বের করবা, এক্স ইজ ইকুয়াল টু আসবে তোমার 210 মাইনাস 200 উইচ ইজ 10 মিলিলিটার। আচ্ছা, এবার আমরা সলভড এক্সাম্পল 1.5টা অ্যাটেম্প্ট করি। সলভড এক্সাম্পল 1.5। সো এটাই বলা আছে এরকম যে একটা মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো একটা সিলিন্ডারে তোমার 100 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস ছিল, আর এটার প্রেশার ছিল হচ্ছে 1 atm, প্রেশার ছিল 1 atm। আমাদের জিজ্ঞেস করছে যদি এটার প্রেশার এটার উপর প্রেশারটা ইনক্রিজ করি তখন মানে আফটার ইনক্রিজিং প্রেশার এটার ভলিউমটা কমে 76 মিলিলিটার হয়। ওকে, 76 মিলিলিটার হয় যখন আমি একটা ইনক্রিজড প্রেশার ধরো পি প্রাইম অ্যাপ্লাই করি। তো জিজ্ঞেস করছে যে প্রেশার কতটুকু ইনক্রিজ করছি, মানে এখানে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ প্রেশার, কতটুকু প্রেশার আমি ইনক্রিজ করছি। দ্যাট ইজ ওই এক্সট্রা প্রেশারটা মানে বড় প্রেশারটা কত ওইটা না, কতটুকু ইনক্রিজ করছো প্রথমটা থেকে পরেরটা কতটুকু ইনক্রিজ করছো সেটা জানতে চাইছে। তো আমরা এখানে এভাবে করব যে আমাদের P1 হচ্ছে 1, V1 হচ্ছে 100 ইজ ইকুয়াল টু P2 হচ্ছে P প্রাইম আর V2 হচ্ছে 76। তো এখান থেকে আমি P প্রাইম বের করতে পারবো, P প্রাইম হচ্ছে 100/76 অ্যান্ড দেন কতটুকু ইনক্রিজ করলাম তাহলে ডেল P ইজ ইকুয়াল টু P প্রাইম মাইনাস ইনিশিয়াল P উইচ ইজ 100/76 মাইনাস 1, সো এটা আসবে 6/19 atm। সো আমি এতটুকু প্রেশার ইনক্রিজ করছি। ওকে, এমসিকিউতে আসার মতো কোশ্চেন। আচ্ছা, এবার বয়েলস ল রিলেটেড লাস্ট ম্যাথ, সলভড এক্সাম্পল 1.6।
আচ্ছা, সলভড এক্সাম্পল 6 বলছে যে এই এই হচ্ছে সারফেস, ওকে, এই হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আর্থ সারফেস। এখন আর্থ সারফেসে আমি একটা বেলুনের ভিতর 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভরলাম, আর এই বেলুনটার উপর প্রেশার হচ্ছে 1.8 অ্যাটমসফেরিক, মানে এই বেলুনটার সারফেসে প্রেশার হচ্ছে এত। তো আমি সেটার ভিতর 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভরে ওইটাকে ছেড়ে দিলাম। সো এটা উপরের দিকে উঠবে। তো বলা আছে যে দ্য মানে এখানে বলা আছে যে দিস ভলিউম, এই যে 2 মিটার কিউব হাইড্রোজেন ভরা আছে, বলা আছে যে দিস ভলিউম is 9/10 of its maximum এক্সপ্যানশন ক্যাপাসিটি। মানে এই বেলুনটা সবচেয়ে বড় যত সাইজের হইতে পারে তার 9/10 হচ্ছে এই ভলিউমটা, দ্যাট ইজ 2 মিটার কিউব যদি 9/10 হয় আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটির, সো আমি বলতে পারি ভি, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যদি ভি হয় তাহলে বলতে পারি ভি এর 9/10 হচ্ছে 2। সো এখান থেকে বের করা যায় ভি ইজ ইকুয়াল টু 20/9, দ্যাট ইজ এত মিটার কিউব হইলে এই বেলুনটা ফেটে যাবে, মানে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এক্সপ্যানশন। ওকে, তো এখানে বলা আছে এই ভলিউমটা আমাদের এক্সপ্যানশনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে এটা যদি হয়, আর এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছে, এই যে এই বেলুনটা যত উপরের দিকে উঠতেছে তত মানে প্রতি মিটারে পার মিটারে আমাদের এই অ্যাটমসফেরিক প্রেশার, মানে প্রেশারটা পার মিটারে এই প্রেশারটা 0.044 মিলিমিটার মার্কারি ডিক্রিজ হয়। ওকে, এটা বলে দেওয়া আছে যে এই বেলুনটা যত উপরে উঠবে প্রতি 1 মিটারের জন্য প্রেশারটা আস্তে আস্তে কমবে। যেমন এইখানে প্রেশার আছে 1.8 atm, যত উপরে যাবে আস্তে আস্তে এই প্রেশারটা এত প্রতি মিটারে এত করে করে কমতে থাকবে। সো আমাদের জিজ্ঞেস করছে কত হাইটে উঠে এই বেলুনটা ফেটে যাবে। সো ফেটে যাওয়ার রিজনটা কি একটু বোঝার ট্রাই করো। যত উপরে যাচ্ছি প্রেশার কমতেছে, আর প্রেশার যদি কমে ভলিউম আস্তে আস্তে বাড়বে, তো একসময় ভলিউমটা ওই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 20/9 ওইটা যখন রিচ করবে তখন এই বেলুনটা ফাটবে। তো আমাদের জিজ্ঞেস করছে যে এই সারফেস থেকে কত উপরে যাওয়ার পর এই বেলুনটা ফেটে যাবে। সো আমি অ্যাজিউম করলাম সারফেস থেকে এইচ হাইট উপরে যাওয়ার পর এই বেলুনটা ফাটবে। সো এইচ হাইট উপরে গেলে ফাইনাল অবস্থায় ওর উপর প্রেশার কত হবে? প্রতি 1 মিটারে প্রেশারটা এত করে কমছে। সো 1 মিটার উপরে গেলে এটা কমে হচ্ছে 0.044 মিলিমিটার মার্কারি। তাহলে এইচ মিটার উপরে গেলে প্রেশারটা কতটুকু ডিক্রিজ হবে? 0.044 টাইমস এইচ, এত মিলিমিটার মার্কারি। সো একদম উপরে এটা যদি আমাদের ফাইনাল প্রেশার P2 হয়, সেই P2 ইজ ইকুয়াল টু হবে আমাদের প্রথমে ছিল 1.8 মাইনাস এই এইচ মিটার ধরে উপরে ওঠার জন্য প্রেশারটা কিন্তু এতটুকু কমছে, তো সেইটা আমি মাইনাস করে দিব। ওকে, সো আচ্ছা, এটা কিন্তু মিলিমিটার মার্কারি, আমার এইটাকে আবার 760 দিয়ে ডিভাইড করে এটিএমে নিয়ে আসা উচিত। ওকে, সো একদম উপরে আমাদের প্রেশারটা হচ্ছে তখন এত এটিএম ছিল যখন এটা ফেটে গেছে আর কি। আর ওই সময় ভলিউমটা ছিল ম্যাক্সিমাম হচ্ছে যে আমরা বলে আসছি ম্যাক্সিমাম ক্যাপাসিটি 9/10 হচ্ছে আমাদের এই গিভেন ভলিউমটা, হুইচ ইজ 2। সো V2 ইজ ইকুয়াল টু হচ্ছে 20/9। সো আমরা এভাবে বলতে পারি যে V2 এর ভ্যালু 20/9। সো 20/9 এত মিটার কিউব। আচ্ছা, এবার P2 পেয়ে গেছি, V2 পেয়ে গেছি, আর আমাদের P1 V1 তো ছিলই। P1 হচ্ছে এখানে দেওয়া আছে 1.8 আর V1 হচ্ছে 2। সো এবার জাস্ট বয়েলস ল অ্যাপ্লাই করো যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সো P1 হচ্ছে 1.8, V1 হচ্ছে 2, P2 হচ্ছে 1.8 মাইনাস
044H ডিভাইডেড বাই 760 টাইমস V2 হচ্ছে 20/9। সো এখান থেকে তুমি H বের করবা। তুমি যদি এটা সলভ করো H এর ভ্যালু আসবে হচ্ছে, একটু ক্যালকুলেট করে দেখি, H এর ভ্যালু আসবে 3109। দ্যাট ইজ 3109 মিটার উপরে ওঠার পর এটা ফেটে যাবে। কেউ কোথাও না বুঝতে পারলে একটু জানাও। ভাইয়া, হ্যাঁ বলো। কিছুক্ষণ আগে টি ভার্সেস ভি গ্রাফটা যে দেখালেন ওটা একটু আমার প্রবলেম ছিল, একটু আবার রিপিট করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। টি ভার্সেস ভি এটা, জি ভাইয়া। আচ্ছা এখন এখানে বয়েলস লতে হচ্ছে টি কনস্ট্যান্ট থাকে। সো টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো ভি এর ভ্যালু আমি যাই করি না কেন একদম জিরোতে, বা ভি এর ভ্যালু যখন এরকম বা ভি এর ভ্যালু যখন এরকম, সবসময় টেম্পারেচার কিন্তু একটা ফিক্সড টেম্পারেচারই থাকবে। এটা নট জাস্ট ফর ভি ভার্সেস টি, পি ভার্সেস টিও এরকমই হবে। মানে আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি পি ভার্সেস টি, সেটা এরকম দেখতে হবে। আবার আমি যদি টি ভার্সেস পি করতাম তখন ওইটা দেখতে এরকম হতো। মানে মেইন কথা হচ্ছে টিটা কনস্ট্যান্ট, যে গ্রাফটায় টিটা কনস্ট্যান্ট সেম। ওকে, হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা এবার তাহলে আমাদের বয়েলস ল রিলেটেড ম্যাথগুলো শেষ। তোমাদের টাস্ক হচ্ছে বাসায় বইতে দেখবা, আবার কিছু স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া, মানে এই সেম ম্যাথগুলাই বাট একটু প্র্যাকটিসে রাখা ভালো। তুমি ট্রাই করবা ওই সবগুলো ম্যাথ করে ফেলার, দেখবা বইতেও ওই সেম যে ম্যাথগুলো আমি করাইলাম এগুলো একটু ডাটা চেঞ্জ করে করে দেওয়া আছে। সো এগুলো করবা। আচ্ছা এবার একটা ফর্মুলা দেখব। ফর্মুলা হচ্ছে আমাদের এই বয়েলস লটাকে আমরা প্রেশার আর ভলিউমের জন্য দেখতেছি, বাট এইটাকে আমি চাইলে ডেনসিটির সাথে রিলেট করতে পারি। ওকে, সো এটা হচ্ছে মানে বয়েলস ল এর ডেনসিটি ভার্সন, ডেনসিটি দিয়ে এটাকে বলা যায়। সো এটা এরকম যে আমরা অলরেডি জানি বয়েলস ল থেকে বলা যায় P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সো এখানে দেখো আমাদের প্রথম অবস্থায় মানে যখন প্রেশার P1 ছিল তখন ভলিউম ছিল V1, আর পরে আমি যখন প্রেশার ইনক্রিজ করব বা ডিক্রিজ করি যাই করি ভলিউমটা চেঞ্জ হয়। সো ডেফিনেটলি যেহেতু ম্যাস কনস্ট্যান্ট তাহলে ভলিউম চেঞ্জ করলে ডেনসিটিটা চেঞ্জ হবে। যেমন এখানে প্রেশার ইনক্রিজ করলে বোঝাই যায় ডেনসিটি যদি D2 দিয়ে বলি বা D দিয়ে বলি তখন ডেনসিটি কিন্তু ইনক্রিজ হবে, আর এখানে ডেনসিটিটা কম ছিল। সো আমরা বুঝতে পারতেছি যে প্রেশার যত বাড়াবো তত ডেনসিটি বাড়ে। সো এটা প্রপোর্শনাল হওয়ার কথা, অ্যান্ড আসলেই ওইটাই হবে। দেখো P1 ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ম্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে ভলিউম টাইমস ডেনসিটি, বাট এবার ডেনসিটিকে আমি ডি দিয়ে এক্সপ্রেস করতেছি। সো ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তো আমরা বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ডি। সো এখান থেকে বলা যায় ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম বাই ডি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু টাইমস, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি টু টাইমস এম বাই ডি টু। এখন এখানে বোথ কেসই এম লিখলাম কারণ ম্যাসটা তো আর চেঞ্জ হয় নাই, গ্যাসের ম্যাস সেম ছিল। সো আমরা এখান থেকে লিখতে পারি ফাইনালি যে পি ওয়ান বাই ডি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই ডি টু। ওকে, আর তোমার ডি ইজ প্রপোর্শনাল টু পি, এভাবে বলা যায়।
সো এটা রিলেটেড ম্যাথও আসতে পারে। ওকে, বাট অ্যাকচুয়ালি বয়েল বলো বা চার্লস বলো সবগুলোই অ্যাকচুয়ালি দেখা যায় আইডিয়াল গ্যাসের ফর্মুলা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে করে ফেলা যায়। সো এগুলো অ্যাকচুয়ালি অত টাফ কিছু না, খুবই সহজ। আচ্ছা, সো এইটা রিলেটেড একটা ম্যাথ দেখি। তো আমাদেরকে বলছে এখানে একটা গ্যাস আছে একটা সিলিন্ডারের ভিতর, যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 1.01 এটিএম প্রেসারে যখন ছিল তখন ডেন্সিটি ছিল 2.5 গ্রাম পার লিটার। সো আমি যদি এই গ্যাসটাকে সেম টেম্পারেচারেই রাখি, মানে টেম্পারেচার আনচেঞ্জ রাখলাম বাট প্রেশারটা ইনক্রিজ করলাম, প্রেশার হচ্ছে 780 মিলিমিটার মার্কারি করলাম এবার, আর টেম্পারেচারটা ওই সেমই রাখলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো তখন ডেন্সিটিটা কত হবে? সো বোঝাই যায় টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, ডেন্সিটি উইল বি প্রপোর্শনাল টু প্রেশার, মানে এই ফর্মুলাটা। সো আমরা এভাবে বলতে পারি P1 বাই D1 ইজ ইকুয়াল টু P2 বাই D2। সো P1 হচ্ছে 1.01, D1 হচ্ছে 2.5 গ্রাম পার লিটার, ইউনিটটা মনে রেখো, আর P2 হচ্ছে 780 মিলিমিটার, বাট ওইটাকে আমার অ্যাটমসফেরিকে নিয়ে যাওয়া উচিত কারণ লেফট সাইডে আমি ওইটা বসাইছি, ডিভাইডেড বাই D বা D2। ওকে, যেহেতু এখানে আমি D1কে 2.5 গ্রাম পার লিটার বলতেছি, সো D এর ভ্যালুটা ডেফিনেটলি গ্রাম পার লিটারেই আসবে, আর এটা ক্যালকুলেট করলে তুমি পাবা 2.54 গ্রাম পার লিটার। ওকে, আচ্ছা একটু ওয়েট। ওকে, সো এবার আমরা বয়েলস লর পর চার্লস লটা দেখি। আচ্ছা, সো চার্লস ল হচ্ছে ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন, অ্যান্ড এখানে প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট রাখা হয়। সো যদি কনস্ট্যান্ট প্রেশার, দ্যাট ইজ কনস্ট্যান্ট প্রেশারকে আমরা সমচাপ বা আইসোবারিক প্রসেস বলি। সো আইসোবারিক একটা প্রসেস হচ্ছে এই চার্লস ল, আইসোবারিক প্রসেসের জন্য চার্লস ল অ্যাপ্লিকেবল, আর সেখানে প্রেশারটা কনস্ট্যান্ট রাখা হয়, অ্যান্ড চার্লস ল বলে যে কোনো একটা গ্যাসের ভলিউম টেম্পারেচারের প্রপোর্শনাল। ওকে, কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে টেম্পারেচারের প্রপোর্শনাল, এখানে টেম্পারেচারটা কেলভিন স্কেলে। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে ভলিউমটা ইনফ্যাক্ট একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড উইথ টেম্পারেচার, সেটাকে আমি কে বললাম। ওকে, আচ্ছা, সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কেটি। সো এটার যদি আমরা গ্রাফ আঁকি, এটা যদি আমরা টি ভার্সেস ভি গ্রাফ আঁকি, তখন আমরা এরকম একটা গ্রাফ পাবো। ওকে, এটা যদিও অরিজিন দিয়ে পাস করার কথা, বাট এটা অরিজিনে দেওয়া উচিত না, এটাকে বলা হয় এক্সট্রাপোলেট করা একটা গ্রাফ, মানে যেখান দিয়ে যাইতে পারে সেটাকে আমরা যদি একটু গেস করে এক্সটেন্ড করি তখন ওইটাকে বলা হয় এক্সট্রাপোলেটিং। একটা গ্রাফে এক্সট্রাপোলেশন করলে বা এক্সট্রাপোলেটিং করা মানে হচ্ছে একটা কার্ভকে একটু এক্সটেন্ড করা। আচ্ছা, যাই হোক, এইটাকে আমরা এক্সটেন্ড করতেছি না, কারণ হচ্ছে যে টেম্পারেচার অ্যাকচুয়ালি 0 কেলভিন হওয়া পসিবল না, এটা হচ্ছে ইউনিভার্সাল লোয়েস্ট টেম্পারেচার, আর থিওরিটিক্যালি তখন একটা গ্যাসের ভলিউম 0 হয়, বাট ভলিউম 0 হওয়া মানে ম্যাসও 0 হয়ে যাবে, তখন তো আর গ্যাস থাকতেছে না। সো এর জন্য এই গ্রাফটা এরকম পুরোপুরি মিলাই দেওয়াটা ঠিক না, এটা একটু এরকম ডট ডট দিয়ে দেন এরকম একটা স্ট্রেট লাইন ড্র করা উচিত। তো এই হচ্ছে চার্লস ল। ওকে, চার্লস ল এর গ্রাফ,
চার্লস লয়ের আরও কয়েকটা গ্রাফ আমরা একটু বোঝার ট্রাই করি। যেমন ধরো চার্লস লয়ের এই গ্রাফটা দেখো। চার্লস লয়ের এই গ্রাফটায় বলছে যে পি ভার্সেস ভি, এই গ্রাফটা দেখতে কেমন হবে কেউ বলতে পারবা? পি ভার্সেস ভি গ্রাফটা দেখতে কেমন হবে এখানে? এটা কি এরকম নাকি এরকম নাকি এরকম নাকি এরকম, কোনটা হবে? একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, সেটা কোন ওরিয়েন্টেশন? পারপেন্ডিকুলার। ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, এক্স অ্যাক্সিসে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এরকম। কারণ পিটা এখানে কনস্ট্যান্ট, মানে পি এর ভ্যালু একটাই, ভি যাই হোক পি এর ভ্যালু একটাই। ওকে, আবার পি ভার্সেস টি গ্রাফটাও দেখতে ওই সেম হবে, বা টি ভার্সেস পি বললাম। মানে যে কোনো গ্রাফ আসলে তুমি যাতে এটা বুঝে নিজে মানে ইমাজিন করতে পারো কোন গ্রাফটা এই কেসে হবে। ওকে, এখানে পি অলওয়েজ কনস্ট্যান্ট, সো এটা এইভাবে প্যারালাল ভাবে যাবে। আর এটা হচ্ছে একটা আইসোবারিক প্রসেস। ওকে, আইসোবারিক প্রসেস, দ্যাটস ওয়াই এটা এরকম গ্রাফ শো করে। ওকে, সো আমরা চার্লস ল বুঝলাম। চার্লস ল রিলেটেড এবার কিছু ম্যাথ দেখি। আর এগুলো তোমরা ফিজিক্সে আইডিয়াল গ্যাসেও পড়ছো, এর জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না আর কি। সো এটার সলভড এক্সাম্পল আমরা বইয়ের সলভড এক্সাম্পল দেখি। সলভড এক্সাম্পল সাপোজ সবচেয়ে সোজা যেটা সেইটা করি। সলভড এক্সাম্পল 1.7 দিয়ে স্টার্ট করি। আমাদেরকে বলছে যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে, একটা গ্যাস সিলিন্ডার প্রেশারটা কনস্ট্যান্ট রাখলাম। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার, তখন এটার ভলিউম ছিল 906 মিলিলিটার। তো এখন জিজ্ঞেস করছে কোন টেম্পারেচারে, মানে প্রেশার যদি কনস্ট্যান্ট রাখি, প্রেশার কনস্ট্যান্ট রাখা মানে এই মানে ঢাকনিটা বা এই কাভার, এই লিডটা আমি ফ্রিলি মুভ করতে দিব, তখনই একমাত্র প্রেশারটা কনস্ট্যান্ট থাকা পসিবল। আদারওয়াইজ এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। মানে আমি যদি এটাকে ফিক্সড করে দিই তখন কিন্তু প্রেশার বাড়ে। আচ্ছা, সো বলছে কত টেম্পারেচারে ভলিউমটা 500 মিলিলিটার হবে। ওকে, কত টেম্পারেচারে এটা 500 মিলিলিটার হবে। সো আমি অ্যাজিউম করলাম T2 টেম্পারেচারে। সো আমাদের চার্লস ল বলে যে তোমার এই ভি, মানে ভি ইজ ইকুয়াল টু কেটি, তো সো এখান থেকে বলা যায় যে ভি বাই টি হচ্ছে একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ একই গ্যাসের ম্যাস আর প্রেশার দুইটাই যদি আনচেঞ্জড রাখো, তখন ওই গ্যাসের সব V1 বাই T1 এই রেশিওগুলো অলওয়েজ সেম ভ্যালু আসবে। সো আমরা এখানে দুইটা সিচুয়েশন দেখতেছি, যেখানে ম্যাসটাও কনস্ট্যান্ট আর প্রেশার কনস্ট্যান্ট। এখানে বলাই আছে, কোশ্চেনে বলাই আছে প্রেশার কনস্ট্যান্ট। সো আমি এখানে চার্লস ল অ্যাপ্লাই করতে পারবো। চার্লস ল হচ্ছে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। সো এই V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এখানে V1 হচ্ছে 906, T1 হচ্ছে সেলসিয়াসে বসানো যাবে না, ওইটা কেলভিনে নিবা। আর V2 ডিভাইডেড বাই T2, V2 হচ্ছে 500 আর এই হচ্ছে T2। সো এখান থেকে তুমি T2 বের করবা। T2 ইজ ইকুয়াল টু আসবে 165.56 কেলভিন or minus 107.44 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো এই হচ্ছে চার্লস লয়ের একটা বেসিক ম্যাথ। হ্যাঁ, কেউ কিছু বলবা? আচ্ছা, তো এবার আমরা সলভড এক্সাম্পল 1.8 দেখি। সলভড এক্সাম্পল 1.8। আচ্ছা, 1.8টা খুবই সহজ, আমি 1.9 করে দিই। সলভড এক্সাম্পল 1.9, ওইটা ওই আগের ম্যাথটার মতোই 1.8 যেটা। সো 1.9। আচ্ছা, সলভড এক্সাম্পল 1.9 এ বলছে যে একটা গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে, 5 লিটার গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। ওকে, এখন
আমি এটার প্রেশার চেঞ্জ করতে চাই না, প্রেশারটা আমি কনস্ট্যান্ট রাখবো। সো আমি যদি প্রেশার কনস্ট্যান্ট রাখতে চাই, আর এটা যেহেতু একটা সিলিন্ডারের এখানে আমরা হচ্ছে মানে এটা একটা গ্যাস সিলিন্ডার, দ্যাট ইজ এটার একটা ফিক্সড ভলিউম আছে, সেই ভলিউম তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, মানে এটার উপর কোনো ওরকম লিড নাই যেটা তুমি স্লাইড করতে পারবা, ওরকম না, এটা হচ্ছে ফিক্সড, এই জায়গায় ফিক্সড। তো এখন আমি চাচ্ছি না যে ভলিউম আবার মানে প্রেশার আবার চেঞ্জ হোক। সো আমি চাচ্ছি যে এইটার টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড করি, ডেফিনেটলি টেম্পারেচার বাড়াইলে গ্যাসের ভলিউম বেড়ে যাওয়ার কথা। আর সেই গ্যাসটা যদি মানে এই উপরের যে ঢাকনাটা আছে বা লিডটা আছে সেটাকে যদি সরাইতে না পারে তাহলে ডেফিনেটলি এখানে প্রেশার বেড়ে যাবে। সো আমি প্রেশারটা কনস্ট্যান্ট রাখার জন্য যেই কাজ করতে পারি সেটা হচ্ছে এইখানে যদি একটা মানে ছিদ্র থাকে বা হোল থাকে, সেখান থেকে ওই এক্সট্রা গ্যাসটা যাতে এখান থেকে বের হয়ে যায়, তখন দেখা যাবে আবার প্রেশারটা নর্মাল থাকবে। সো আমাদের জিজ্ঞেস করছে যে এরকম একটা গ্যাস সিলিন্ডারে আমি যদি 5 লিটার গ্যাস নিই, আর সেটা যদি একদম একটা ক্লোজড সিলিন্ডার হয়, আর টেম্পারেচার যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে ইনিশিয়ালি, তাহলে 30 ডিগ্রিতে এটাকে মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করলে এই সিলিন্ডারের মধ্যে দিয়ে কতটুক গ্যাস বাইরে বের হয়ে যাবে, টু কিপ দ্য প্রেশার কনস্ট্যান্ট, প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। সো এটা কিভাবে করব? এখন কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এই ভিতরে গ্যাসটা কিন্তু এখন আর কনস্ট্যান্ট নেই, মানে গ্যাসের ম্যাসটা কিন্তু আর কনস্ট্যান্ট নেই, রাইট? এবার ভলিউম কনস্ট্যান্ট, বাট ম্যাসটা আর কনস্ট্যান্ট নেই, ম্যাস কিন্তু ওই যে বাইরে চলে গেছে। সো এখানে এটা এখন আর কনস্ট্যান্ট নেই। সো আমরা এইভাবে করব যে আমি অ্যাজিউম করব এটা হচ্ছে 5 লিটার ছিল, মানে এই সিলিন্ডারটার ডিফল্ট ভলিউম হচ্ছে 5 লিটার। এখন দেখব এটাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনক্রিজ করলে মানে টোটাল ভলিউমটা কত হয়, দেন 5 লিটার এটার ভিতরে থাকবে, বাকিটুকু আমি বাইরে বের করে দিব। সো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। সো এখানে V1 হচ্ছে 5, T1 হচ্ছে 300, V2 কত সেটা আমি বের করব, আর T2 হচ্ছে 273 প্লাস 30 দ্যাট ইজ 303। সো এখান থেকে V2 ভ্যালু আসবে হচ্ছে 5.05 লিটার। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই গ্যাসটার ইনক্রিজড ভলিউম হবে, মানে টোটাল ভলিউম হবে 5.05। এখন এখানে যদি 5.05 ভিতরে থাকে তখন কিন্তু প্রেশারটা আবার বেড়ে যাবে। সো ব্যালেন্সড রাখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এক্সট্রা গ্যাসটা বাইরে সিলিন্ডারের বাইরে বের করে দিব। সো আমার বাইরে বের করতে হবে V2 মাইনাস V1 উইচ ইজ 5.05 মাইনাস 5 উইচ ইজ 0.05 লিটার। এইটুকু গ্যাস যদি সিলিন্ডার থেকে আবার বের করে দেওয়া হয় তখন প্রেশারটা আনচেঞ্জড থাকবে। ওকে, আচ্ছা এবার সলভড এক্সাম্পল 1.10। সো এখানে বলছে যে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা রুমের মধ্যে, 17 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা রুমের মধ্যে আমি একটা বেলুনকে 950 সেন্টিমিটার কিউব ভলিউম পর্যন্ত এটাকে ফিল আপ করলাম। তো এখন বলছে যে দিস ভলিউম, এই যে ভলিউমটা, দিস ভলিউম ইজ 9/10 অফ দ্য ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি। সর্বাধিক যে প্রসারণ সেটার 10 ভাগের 9 ভাগ হচ্ছে এটা। তো আমাদের এখন জিজ্ঞেস করছে যে এই বেলুনটাকে আমি যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা রুমে নিয়ে যাই, এটার টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এই বেলুনটা কি ফেটে যাবে কিনা, আর যদি না ফাটে তাহলে কত টেম্পারেচারে এটা ফাটবে, এটা জিজ্ঞেস করছে। তো আমরা বের করি কোন টেম্পারেচারে এটা ফাটবে, মানে কত লোয়েস্ট টেম্পারেচারে এটা ফাটবে, কারণ টেম্পারেচার যত বাড়বে তত এটার ভলিউম বাড়বে অ্যাকর্ডিং টু চার্লস ল, অ্যান্ড দ্যাটস ওয়াই একসময় ও তার ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি রিচ করবে, অ্যান্ড এইটা রিচ করলে ও বাস্ট হবে আর কি। সো আমরা সেটা বের করতে চাই যে কখন কোন টেম্পারেচারে এই ভলিউমটা রিচ হয়। সো আমাদের ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি যদি V2 হয়, এটা যদি V2 হয় এইটা,
তখন আমি বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন এই V2 এর 9/10 হচ্ছে 950। সো আমরা এখান থেকে বলতে পারি V2 ইজ ইকুয়াল টু 9500 ডিভাইডেড বাই 9 এত সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি। এখন আমি জানতে চাই এই ভলিউমটা কত টেম্পারেচারে রিচ হয়। সো মানে কত টেম্পারেচারে এই ভলিউমটা পাওয়া যায়। সো আমরা এভাবে বের করব যে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। সো V1 হচ্ছে 950, T1 হচ্ছে 273 প্লাস 17, V2 হচ্ছে 9500 ডিভাইডেড বাই 9, আর T2 হচ্ছে আমি ধরলাম ওইটা হচ্ছে x ডিগ্রি সেন্টিগ্রেড। সো 273 প্লাস x কেলভিন। সো এটা ক্যালকুলেট করি 950 ডিভাইডেড বাই 273 প্লাস 17 ইজ ইকুয়াল টু 9500 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 273 প্লাস x। ক্যালকুলেট করে দেখি x এর ভ্যালু কত। x এর ভ্যালু 49.22 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটার থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড কম। সো আমরা বলবো যে এই বেলুনটা তাহলে ফাটবে না, কারণ টেম্পারেচার অত বেশি এখনও মানে উঠেই নেই। যদি 49.22 রুমে নিয়ে যেতাম তখন এটা ফাটতো, বাট 40 ডিগ্রিতে ফাটবে না কারণ এই টেম্পারেচারটা কম। যদি এই রুমের টেম্পারেচার 50 হইতো, ওইটা আমার এই ম্যাক্সিমামটার থেকেও বেশি, তখন আমি বলতাম এটা ফাটবে। ওকে, সো তোমরা বাসায় এই বয়েল আর চার্লসের যে ম্যাথগুলো বইতে দেওয়া সেইগুলো একটু ট্রাই করবা। ওকে, বইতে দেখবা যে স্টুডেন্ট ওয়ার্ক দিয়ে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করে ফেলবা। আর কালকে টাইমটা আমি একটু পরে গ্রুপে জানিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।